পাঠালয় গল্প আসর থেকে আজকে পড়ছি পৃথিবী কি গোল? লিখেছেন আনাতোলি তোমিলিন, অনুবাদ করেছেন অরুণ সোম। ভূমিকা। পৃথিবীর আকার কেমন? প্রশ্নটা অদ্ভুত বলে মনে হয়। পৃথিবীকে ভূগোলক বলা হয়। গোলক মানে গোল। পৃথিবী গোল ছাড়া আর কেমন হবে? পৃথিবী যে গোলাকার, বিংশ শতাব্দীর মানুষ তোমার আমার কাছে এটাই স্বাভাবিক। যেমন স্বাভাবিক আকাশের নীল রং, গাছপালার সবুজ রং। তার কারণ এই যে ছোটবেলা থেকেই আমরা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে যে পৃথিবীটা গোল। কিন্তু ব্যাপারটা কি এতই স্পষ্ট যে প্রমাণের কোনো দরকার নাই? চলে এসো কোনো মাঠে, হাঁটতে হাঁটতে চলে এসো অনেক দূরের মাঠের মধ্যিখানে, যাতে দূরের দিগন্তের দিকে তাকালে রংচকে পাপড়ি ফুল আর ঘাস ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তোমার চারপাশে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? পৃথিবীর উপরটা কি বাঁকা, ফোলা? না তো, সেরকম কিছুই চোখে পড়ছে না। এই তো চোখের সামনে দিব্যি দেখা যাচ্ছে দিগন্ত পর্যন্ত ছড়ানো পৃথিবী। স্পষ্ট দেখা যাচ্ছে তার উপরকার প্রতিটি টিভি, প্রতিটি ঝোপঝাড়। তাহলে কে বলল পৃথিবী গোল? কৃত্রিম উপগ্রহের মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে কম্পিউটার যন্ত্রে যখন ভূপৃষ্ঠের পরিধি মাপা হলো, তখন দেখা গেল আমাদের গ্রহের আকার আসলেই জটিল, অনেকটা নাশপাতির মতো। সুমেরুর কাছাকাছি উত্তর গোলার্ধে খানিকটার উপর দিকে উঠে গেছে, আবার দক্ষিণ গোলার্ধের সামান্য দাবানো। পৃথিবীর গায়ে যেমন টোল আছে, তেমনি আবার ফুলো ফুলো জায়গাও আছে। শুধু কি তাই, পৃথিবীকে যদি বিষ্ণু রেখা বরাবর সমান দুটুকরো করে কাটা যায়, তাহলে দেখা যাবে ছেদের জায়গায় পুরোপুরি বৃত্ত না হয়ে কিছুটা যেন উঠে গেছে। সত্যিকারের নাশপাতি যাকে বলে, তাও আবার বেশ বাঁকাচোরা। কী নাম দেয়া যায় এই ধরনের আকারকে? বিজ্ঞানীরা এই নিয়ে অনেক মাথা ঘামান। নানা রকম নাম বাছাবাছি করার পর শেষকালে তারা যে নামটি রাখলেন তা হলো জেওইড। শব্দটা যৌগিক। গ্রিক ভাষায় জেও মানে ভুল, অর্থাৎ পৃথিবী, আর গ্রিক ভাষারই শব্দ এউডস, অর্থাৎ আকার। এই দুইয়ের মিলনে এর উৎপত্তি। ভূ উৎপত্তিগত অর্থে দাঁড়াচ্ছে ভূ সদৃশ্য। তাহলে ঘটনাটা এই যে আমাদের পৃথিবীটা গোলক হলেও পুরোপুরি তা নয়। মানুষ কিভাবে পৃথিবীর আকার জানতে পারল সে ইতিহাস দীর্ঘ, অসাধারণ কৌতূহল দীপকও বটে। তাই নিয়ে আমাদের এই বই। প্রথম পরিচ্ছেদ, আমার এলাকাটাই আমার পৃথিবী। কোটি কোটি বছর আগে পৃথিবীতে মানুষ বেশি ছিল না। মাঠ আর বনে বসবাসকারী অন্যান্য জন্তুর তুলনায় মানুষকে দুর্বল মনে হতো। হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে আত্মরক্ষা করার মতো অথবা নিজের খাবারের জন্য বন্য পশু পাখি শিকার করার উপযুক্ত শক্ত নখর ও ধারালো দাঁত তার ছিল না। হিম থেকে গা বাঁচানোর জন্য সর্বাঙ্গে যেমন ঘন ও গরম লোম থাকা দরকার, তাও তার ছিল না। ওড়ার ডানা তার ছিল না। দাবানল বা বসন্তের বন্যা থেকে পালানোর মতো পায়ের জোরও ছিল না। থাকার মধ্যে তার ছিল যৎসামান্য বুদ্ধি বিবেচনা আর অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষমতা। পৃথিবীর আদিম মানুষের জীবন ছিল কঠিন। কঠিন ছিল, ক্ষুধার তাড়না ছিল। সারাদিন ধরে নারী ও শিশুরা জোগাড় করত গাছের মূল, কন্দ আর শাকপাতা। পুরুষেরা কেউ কেউ চেষ্টা করত মাছ ধরতে, কেউ বা ছোট বড় যাই হোক কোনো না কোনো জন্তু জানোয়ার ধরতে। মানুষ তখন বাস করত বড় বড় পারিবারিক দল বেঁধে। মা বাবা
ছেলে মেয়ে, ঠাকুরদা, ঠাকুরমা, খুড়ো জ্যাঠা, পিসি, ভাইপো, ভাইজি, সবাই সবার আত্মীয় স্বজন, জ্ঞাতিগোষ্ঠী। সন্ধ্যা হতে না হতে সকলে এটা সেটা খাবার দাবার নিয়ে বাসস্থান গুহায় এসে জড়ো হয়। সেখানে অগ্নিকুণ্ডর ধারে গোল হয়ে বসে ভাগাভাগি করে খাবার খায়। আদিম মানুষ দীর্ঘকাল কেবল পাথর, কাঠ আর হাড় দিয়েই শ্রম ও শিকারের হাতিয়ার বানাতে পারত। পাথরের কুড়োল বা ছুরি তৈরি করা সহজ ব্যাপার নয়। হাতিয়ারের উপযুক্ত একটা পাথরের খণ্ড খুঁজে বার করতে কতই সময় না নষ্ট হয়। পাথরের খোঁজে নিজেদের এলাকা থেকে দূরে যেতে হতো। অবশ্য এটাও ঠিক যে বড্ড বেশি দূরে তারা যেত না, তাতে পথ হারানোর আশঙ্কা থাকত। যেতে যেতে লোকে গিয়ে পড়ত গিরিখাতের ভেতরে, যেখানে ভেঙে পড়া শিলাখণ্ডগুলি পাহাড়ি নদীর প্রবল স্রোতে গড়াতে গড়াতে গোল গোল নুড়ি আকার পেত। কখনো বা তারা সাগর তীরে শৈলসংকুল বেলাভূমিতে উপযুক্ত পাথর খুঁজে বেড়াত। আদিম মানুষেরা সময় সময় ওই সমস্ত পাথরের মধ্যে বিশেষ ধরনের কিছু কিছু পাথরের সন্ধান পেত। সেই পাথর পিটিয়ে চ্যাপ্টা করা যেত, পিটালে ফাটত না, টুকরো টুকরো হয়ে যেত না। দুটো বড় বড় পাথরের মাঝখানে ফেলে অনেকক্ষণ ঘা মারতে পারলে অনেক সময় ছুরির জন্য পাতলা পাত কিংবা কোরলের জন্য খানিকটা স্থূল ধরনের কুদো হতো। এই হাতিয়ারগুলোকে শান দেওয়া যেত। তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে ওগুলো আসলে স্বাভাবিক ধাতুপিণ্ড। তামা, সোনা, কখনো কখনো আবার রূপও পাওয়া যেত। শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দর পর সহস্রাব্দ কেটে গেল। ধীরমন্তর গতিতে বদলাতে লাগলো আদিম মানুষের জীবনযাত্রা। বিন্দু বিন্দু করে অভিজ্ঞতা সঞ্চিত হয়ে পুরুষানুক্রমে সঞ্চারিত হয়ে চলল। পৃথিবী যে কত বড় হতে পারে সে সময় এই নিয়ে কোনো মানুষই মাথা ঘামাতো না। চারপাশের সব কিছুই বড় বলে মনে হতো। নদী সরোবর মনে হতো বিশাল বিশাল। তার আরও কারণ এই যে আদিম মানুষের তখন নৌকো ছিল না। তৃণভূমি, বনজঙ্গল, পাহাড় পর্বত তার পক্ষে পার হওয়া দুঃসাধ্য। লোকে যানবাহন বলতে কিছু জানত না। একে শুধুই দুই পায়ের উপর ভরসা, তাই আবার পথে ঘাটের বালাই নেই। কত দূরেই বা যাওয়া যেতে পারে। ভয়াবহ বনজঙ্গল আর তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে যত রাজ্যের রক্তপিপাসু জন্তু জানোয়ার। সরোবরে, মহাসাগরে আছে হিংস্র মাছেরা। সকলেই অসতর্ক প্রতীক্ষে গিলে খাওয়ার তালে আছে। গিলে যদি নাও খায় ভয় তো পাইয়েই দেবে। লোকে তাই চেষ্টা করত বেশি দূরে না গিয়ে নিজের নিজের এলাকায় কাছে পিঠে থাকার। তখন পর্যন্ত দূরের যাত্রার কথা কেউ চিন্তা করত না। আর এই কারণেই আদিম মানুষের কাছে তার আস্তানা আর আশেপাশের চোখে যতটুকু দেখা যেত সেটাই ছিল গোটা পৃথিবী। আদিম বাসস্থান ছাড়ার কারণ। বিজ্ঞানীদের মতে সবচেয়ে আগের মানুষের আবির্ভাব ঘটে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অঞ্চলগুলিতে। ওইসব এলাকাতেই আদিম মানুষের প্রাচীনতম দেহাবশেষ ও তার স্থূল হাতিয়ার পাওয়া গেছে। কিন্তু আমেরিকা মহাদেশ বা অস্ট্রেলিয়া এমন কোনো নিদর্শন মেলেনি। তার মানে কি এই নয় যে মানুষ আরও পরে কোনো এক সময় সেখানে বাসাবদল করে? বাসাবদল কেন করে? কেন চলে যায় নিজেদের জন্মস্থান ছেড়ে? কীভাবেই বা পার হয় সুবিশাল মহাসাগর? জানা গেছে যে এ ধরনের বাসাবদলের কারণ অনেক। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষুধার তাড়না। আদিম শিকারীরা বন্য জন্তু জানোয়ারের পালের পেছন পেছন বাঁশ উঠিয়ে নিয়ে চলে যেত। বন্য জন্তু জানোয়ার যেখানে তারাও সেখানে যেত। কোনো কোনো কুলকে বাড়াবাড়ি রকমের জঙ্গি
পড়শিদের হাত থেকে পালিয়ে প্রাণ বাঁচতে হতো। আবার কোনো কোনো সময় পৃথিবী নিজেও জীবজন্তু ও মানুষের বাসভূমি ত্যাগের কারণ হতো। আমাদের এই গ্রহের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা এমন বেশ কয়েকটি পর্বের সন্ধান পেয়েছেন যখন উষ্ণ জলবায়ুর বদলে এসেছে শৈত্য, তারপর আবার উষ্ণতা। কেন যে এমন ঘটেছিল বলা কঠিন। এটা ঘটে বিশেষ করে তখনই যখন ভূগর্ভের ভেতরে প্রচণ্ড শক্তি জেগে ওঠে। মারাত্মক মারাত্মক ভূমিকম্পে পৃথিবীর মাটি টলমল করে, পৃথিবীর গায়ে ভাঁজ পড়তে থাকে, জেগে উঠে নতুন নতুন পাহাড় পর্বত, ধূমায়মান অগ্নিগিরি, আর পৃথিবীর চৌচির হয়ে বেড়াতে থাকে যত রকমের গভীর ফাটল, গিরিখাত। জাগ্রত অগ্নেয়গিরিগুলি বায়ুমণ্ডলে এত বেশি পরিমাণে ছাই ছুঁড়ে ফেলতে থাকে যে বাতাস আর স্বচ্ছ রইল না। তখন ভারী কালো কালো মেঘের দল সূর্যকে বহুকালের জন্য ঢেকে রেখে দেয়, ঠান্ডা নেমে আসে। কোনো কোনো বিশেষজ্ঞ অবশ্য এমন কথাও বলেন যে সময় সময় সূর্য নিজেই তার তেমন উজ্জ্বল কিরণ দিত না, আমাদের পৃথিবীতে কম তাপ দিত। কারণ যাই হোক না কেন, ঠিক এই ধরনের পর্বগুলিতেই পৃথিবী উঁচু উঁচু জায়গা হিমবাহ গড়ে উঠতে লাগলো। সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে তুষার হয়ে ঝরে পড়ে শ্যামল উপত্যকাগুলিকে ঘন তুষারস্তূপে ঢেকে দিল। পাহাড়ের হিমবাহ পুর আরও ভারী হতে থাকে। এদিকে সাগরের জল ক্রমেই কমতে থাকে। সাগরের কোনো কোনো অগভীর অংশে তলা পর্যন্ত দেখা যেতে লাগলো। পরে সেগুলো শুকিয়ে গিয়ে ডাঙা হলো। পৃথিবীর এক অংশ থেকে অন্য অংশের উপর গড়ে উঠল ডাঙার সেতু। অবশ্য সত্যি কথা বলতে গেলে কি, পৃথিবীতে সবচেয়ে দীর্ঘকাল ধরে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ চলছিল মানুষের আবির্ভাবের বহুকাল আগে। তবে মানুষও তার কবল থেকে একেবারে রেহাই পায়নি। হিমবাহগুলি তাদের নিজেদের ভারে পাহাড়ের চূড়া থেকে সমভূমিতে গড়িয়ে নামতে থাকে। ঠান্ডার তাড়নায় তৃণভোজী পশুপাল পালাতে থাকে, তাদের পেছনে পেছনে হিংস্র জন্তু জানোয়ার, সেই সঙ্গে মানুষও। ডাঙার সেতু বয়ে দলে দলে জীবজন্তু এবং সেই সঙ্গে আদিম শিকারীরাও এশিয়া থেকে আমেরিকা মহাদেশে চলে আসতে সক্ষম হয়। দক্ষিণ চীন সাগরের খালি তলদেশে আর সুন্দা দ্বীপপুঞ্জের উপর দিয়ে অস্ট্রেলিয়া চলে যাবার কোনো বাধাই ছিল না। হাজার হাজার বছর ধরে চলল হিমযুগ। কিন্তু হাজার হাজার বছরও তো আর অনন্তকাল নয়। ধীরে ধীরে ভারী মেঘ সরে যেতে লাগলো। সূর্য ফের উজ্জ্বল কিরণ দিতে শুরু করলো। ফলে বরফ গলল, হিমবাহ সরে যেতে বাধ্য হলো। বরফমুক্ত জমিগুলিতে আবার গজিয়ে উঠল রসাল শ্যামল ঘাস। মাথা তুলে দাঁড়ালো কচি গাছপালার বন। ঘন তৃণভূমিতে আগমন ঘটল ম্যামথ, লোমশ গন্ডার, বড় বড় শিংওয়ালা হরিণ, ঘোড়া, এইরকম বিশাল বিশাল জন্তুর। তাদের অনুসরণ করে শিকারীরাও ফের জায়গা বদল করল। এদিকে সূর্য আরও প্রখর হয়ে উঠল, দাবাদাহ ছড়াতে লাগলো। উত্তাল নদ নদী সাগরে গিয়ে পড়তে লাগলো। জল উঠে বন্যায় ভাসিয়ে দিল ডাঙার সেতু। যে সমস্ত মানুষ পেছনে পড়েছিল তারাও চিরকালের জন্য অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। এই ধরনের হিমযুগ আর উষ্ণতার যুগ একাধিকবার আসে। প্রতিবারই ঠান্ডা ও ক্ষুধার তাড়নায়, উষ্ণতার আশায় জীবজন্তু ও মানুষেরা উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ ও দক্ষিণ গোলার্ধ থেকে উত্তরে সরে যায়। সর্বত্রই গতি আর গতি। পশু পাখি মানুষ সকলেই বাসা বদল করে চলেছে। অনেকেই এই স্থানান্তরের ধকল সহ করতে না পেরে মারা যায়, তবে অনেকে বেঁচেও থাকে। আর প্রতিবারই একরকম বাসা বদলের ফলে মানুষের জীবনে কিছু না কিছু নতুনত্ব আসে। মানুষ কিভাবে একসঙ্গে বসবাস করতে শিখল?
শিকার একটা ভালো জীবিকা, তবে তার উপর খুব একটা নির্ভর করা যায় না। আজ হয়তো এক পাল হরিণ ধরা পড়ল, পরদিন কিছুই না, অথচ খেতে হয় রোজই। তাহলে শিকারীর শ্রম কিভাবে সহজসাধ্য করা যায়? কোনো এক সময় কেউ কুকুর পোষ মানালো। হয়তো সে কুকুর প্রথমে অসুস্থ ছিল বা আহত ছিল। মানুষের করুণা পরবশত হয়ে তাকে সুস্থ করে তুলল, পেট পুড়ে তাকে খাওয়ালো। কুকুর নিয়ে শিকার করা অনেক সুবিধার হলো। কুকুর শিকার খুঁজে বার করে, মানুষ পশু শিকার করে, মাংস ও ছাল নিজের জন্য রাখে, হাড় আর নাড়ি ভুঁড়ি দেয় তার চারপেয় সাহায্যকারীকে। কতই বা দরকার তার। মানুষ অল্প অল্প করে অন্যান্য বন্য জন্তুকেও পোষ মানাতে লাগলো। কাজটা খুব একটা সহজ ছিল না, খুব তাড়াতাড়িও হলো না, কিন্তু শেষ পর্যন্ত মানুষ পেল গৃহপালিত পশু। কন্দমূল ও খাদ্যশস্য সংগ্রহের কাজও দেখতে দেখতে নারী ও শিশুদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। বসতিতে খাওয়ার লোকজনের সংখ্যা ক্রমেই বাড়তে লাগলো। সকলের জন্য জোগাড় করা কি সম্ভব? নারীরা শেষকালে লক্ষ্য করল যে খাদ্যশস্যের বীজ যদি নদীর ধারে ভিজে পলি মাটিতে বোনা যায়, তাহলে বুনো মাঠের তুলনায় গাছ আরও বড় ও মজবুত হয়। ফসলের শীষ আরও বড় আকারের হয়, দানা আরও ভারী হয়। তাছাড়া সারাদিন ধরে একটা একটা করে শীষ খুঁজে খুঁজে দানা বার করার হাঙ্গামাও পোহাতে হয় না। যেখানে বোনা হলো সেখানেই ফসল ফলল। লোকে তাই বিশেষ উদ্দেশ্য ফসলের বীজ পাকে পুঁততে লাগলো। এতে প্রথম লাভ হলো এই যে ফসল আরও ভালো ফলে, দ্বিতীয়, পাখিরা খুঁটে খেয়ে ফেলতে পারে না। এইভাবে প্রথম ক্ষেতের আবির্ভাব। কৃষিকাজের সূত্রপাত। পশুপালন ও কৃষিকর্মের সঙ্গে সঙ্গে মানুষ বেশ সচ্ছল হয়ে পড়ল, কিন্তু তাতে গৃহস্থলী জটিল হয়ে পড়ল। একে শিকার, তার উপরে পশুপালন, ওদিকে আবার জমি চাষ করতে হয়, হাঁড়িকুড়ি বানাতে হয়, হাতিয়ারও তৈরি করতে হয়। একটা ছোটোখাটো পরিবারের পক্ষে সব দিক সামলানো মুশকিল। মানুষ ভাবতে শুরু করলো, আচ্ছা, প্রতিবেশী কুলের সঙ্গে মিললে কেমন হয়? আলাদা আলাদা কুল বা পরিবার এইভাবে একসঙ্গে মিলে গোষ্ঠীবদ্ধ হতে শুরু করলো। বড় বড় গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করা অনেক নিরাপদ, আবার খানিকটা কঠিনও বটে। এই ধরনের গৃহস্থলীতে কাজে বন্টন কিভাবে হবে? কে কি কাজ করবে? শিকার আর লাভের বখরা কিভাবে ভাগ হবে? কে বেশি পাবে, কে বা কম পাবে? ঠিক হলো, সবচেয়ে বিজ্ঞ লোকেদের নিয়ে গোষ্ঠী সভা তৈরি করা হবে। শিকার আর যুদ্ধের সময়ও পরিবারগুলি জোটবদ্ধ হতো, সাময়িক বন্ধনে আবদ্ধ হতো। কিন্তু কৃষিকর্মের দরকার হতো স্থায়ী সহযোগিতার। নতুন ক্ষেতের জন্য জলাভূমি শুকোতে হলে, খাল কাটতে হলে, অথবা বন্যা রোধের জন্য বাঁধ তৈরি করতে হলে সমবেত প্রয়াস অপরিহার্য। প্রথম ভ্রমণ। ইতিহাসবিদরা বলেন যে উন্নতমানের সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্রগুলির প্রথম আবির্ভাব ঘটে নদী অববাহিকায়। আগে কোথাও বলা কঠিন। সম্ভবত মেসোপটেমিয়ার দক্ষিণ অংশে টাইগ্রিস ও ইউফ্রেটাস নদী বিধৌত নিষ্ণন প্রান্তরে। আবার এমনও হতে পারে যে ভারতের সিন্ধু ও গঙ্গেয় উপত্যকায়, কিংবা জলপূর্ণ নীল নদের অববাহিকায়। অন্যান্য জায়গার তুলনায় এখানে মানুষ আগে চাষাবাদ করতে, বীজ বুনতে, জমির জরিপ করতে এবং খাল কেটে জমিতে জলসেচের কাজ করতে শেখে। এই সমস্ত জায়গায় প্রথম খনি থেকে ধাতু তুলে গলানো হয়, উঁচু উঁচু ইমারত বানানো হয়। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সমান অনুপাতে ভাগ করা নেই। যেমন ধরো না কেন, কোনো জনবসতিতে হয়তো অনেক খনি আছে কিন্তু লবণ নেই। আবার অন্য জায়গায় তার উল্টোটা। কোনো পল্লীতে বা শহরে হয়তো অনেক সুন্দর সুন্দর কাপড় তৈরি হয়, আবার অন্যত্র হয় বাসনপত্র।
তখন লোকে যার কাছে যে জিনিস উদ্বৃত্ত আছে তাই দিয়ে নিজেদের মধ্যে বিনিময় শুরু করে দিল, পরস্পরের কাছে পণ্যদ্রব্য আনতে শুরু করলো। বণিকদের আবির্ভাব ঘটল, জন্ম হলো বাণিজ্যের। দেখা গেল বাণিজ্যিক যাত্রা মাথায় বেশ বুদ্ধি রাখে। যারা জানা রাস্তাঘাট ছেড়ে অচেনা পথে যাত্রা করার ঝুঁকি নিতে পারে, তারা যে প্রচুর লাভ করে ফিরে আসে এটা বুঝতে তাদের বাকি রইল না। এইভাবে শুরু হলো প্রথম বাণিজ্য যাত্রা। তখনই মানুষকে জানতে হলো কোথায় কী রকম লোকজনের বাস, কী সম্পদ তাদের আছে, কী তাদের অভাব, তাদের জমিই বা কেমন। পৃথিবীর প্রাচীন জনবসতিপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি ছিল ভূমধ্যসাগরীয় তীরভূমি। স্মরণাতীত কাল থেকে বহু জাতের অসংখ্য মানুষ এখানে এসে ভিড় করে। পৃথিবীর অতি উন্নত প্রাচীন সভ্যতাগুলির একটির গ্রিক সংস্কৃতির উদ্ভব এখানেই। প্রাচীন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানীরা জ্ঞানবিজ্ঞানীর সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যান। প্রথম মানচিত্র রচয়িতার মধ্যে তারা ছিলেন অন্যতম। ওই সমস্ত মানচিত্রে তারা পৃথিবীর যে ছবি আঁকেন তাতে পৃথিবীটা দেখতে ছিল একটা বড় দ্বীপের মতো, তার মাঝখানে সমুদ্র। দ্বীপের চারপাশে বয়ে চলেছে আদি অনন্তহীন মহাসাগরের উত্তাল প্রবাহ। প্রাচীন গ্রিকেরা এইরকম পৃথিবী দ্বীপের নাম দিয়েছিলেন ওইকুমেনাস, যার অর্থ হল জন অধ্যুষিত ভূমি। এশিয়া, ভারত, চীন ও ব্রিটেনে কোনো কোনো অঞ্চলেও জনকীর্ণ ছিল, কিন্তু ভূমধ্যসাগরীয় জনভূমির সঙ্গে সেগুলির ব্যবধান ছিল হাজার হাজার মাইলের পথ, পাহাড়ে, পর্বত আর মরুভূমি। কিছু কিছু দুঃসাহসী লোকজন কারাভান সাজিয়ে অথবা নরবরে জাহাজ চেপে পণ্যদ্রব্য নিয়ে দূরে দূরে দেশ যাত্রা করতে মনস্থ করলেন। যারা ওখানে থাকার পর ফিরে আসতে পারত তারা সাগরের আশ্চর্য আশ্চর্য জিনিস ছাড়াও সঙ্গে করে আনত আজব দেশ আর বিস্ময়কর লোকজন সম্পর্কে অডেল কাহিনী। ভ্রমণকারীরা সোনা আর মানিক্যের দেশ সমৃদ্ধশালী ভারতের কথা বলেন। অসংখ্য ঘোড়ার পাল আর মানুষের মাথার চেয়ে উঁচু ঘাসে ঢাকা তৃণভূমির দর্শনের বর্ণনাও দেন। আর মহার্ঘ ধাতু থেকে কি অপূর্ব অস্ত্রই না বানাতে জানত মধ্য এশিয়ার মানুষেরা। ব্রোঞ্জ গলানোর জন্য যে টিন পাথর এত অপরিহার্য তা কি প্রচুর পরিমাণে না পাওয়া যায় দূর ব্রিটেনে। সেই আমলের প্রতিটা ভ্রমণই ছিল এক একটি ঘটনা বিশেষ। দুঃসাহসিক ভূপর্যটকদের নাম ইতিহাসে থেকে যায়। তাদের সম্পর্কে কিংবদন্তি গড়ে ওঠে, তাদের নিয়ে গান বাঁধা হয়। তাদের পর্যটনের খুঁটিনাটি বিবরণ বহুকাল ধরে মানুষের মুখে মুখে ফিরতে থাকে। সাগর পাড়ের দূর দূর দেশের অজানা লোকজনের কাছে যাত্রার কাহিনী শোনার চেয়ে আর কিছুতেই মানুষ বেশি আগ্রহ প্রকাশ করত না। হয়তো ঠিক এই সময়ই শ্রোতাদের মনে কিংবা কথকদের নিজেদেরই মনেই বুঝি বা প্রশ্ন জাগে, আমাদের এই পৃথিবীটা কেমন, কিসের মতো, তার শেষই বা কোথায়, কি আছে তার শেষে।